আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে আমাদের যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের উৎপাদন যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের আমরা আদ্যপান্ত সকল কিছু বিশ্লেষণ করব। তাহলে আমাদের আজকে বিশ্লেষণের বিষয় হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ উৎপাদন যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারে আমাদের দুইটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা শুরুতে যদি একটু আপনাদেরকে বলে নিই, আমাদের প্রথমত আমাদের যে উপযোগগুলো রয়েছে অর্থাৎ অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। এই উপযোগটা কয়েক ধরনের হয়, এই কয়েক ধরনের উপযোগটা আমরা আগে দেখব, এরপরে আমরা দেখব কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র অর্থাৎ কি উৎপাদনশীলতার কিছু সূত্র দেখব এবং সেটার অ্যাপ্লিকেশন দেখব। তো আজকের এই ক্লাসটা মূলত আমরা সাজিয়েছি প্রথমত আপনাদেরকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে বোঝাবো এবং এই চ্যাপ্টারে প্রশ্নে আসার মতো অর্থাৎ এইচএসসি এক্সামে আসার মতো টপিক কোনগুলো সেই টপিকগুলো আমরা ধরে ধরে বোঝাবো এবং দেন ওই গুলোর ওপরে আমরা দুইটা সৃজনশীল সলভ করব। যে দুইটা সৃজনশীল সলভ করলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের ওপরে একটা আইডিয়া চলে আসবে এবং সর্বশেষ আমরা 25টি এমসিকিউ দেখব এই চ্যাপ্টারের ওপরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বারবার যে এমসিকিউগুলো বিভিন্ন বোর্ডে আসে। তো আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা দেখি কি আছে আমাদের উৎপাদনের সংজ্ঞা। সো এই যে সংজ্ঞাটা আমরা শুরু করছি, সংজ্ঞাটা শুধুমাত্র যে পড়ে যাওয়ার জন্য অথবা আমাদের এমসিকিউ এর জন্য লাগবে এমন না, আমরা ক নম্বরে ডিরেক্ট এভাবে সংজ্ঞা পাবো। ওকে, সো আমাদের প্রথমেই বলছে উৎপাদনের সংজ্ঞা অর্থাৎ উৎপাদন কি, যেটা আমাদের চ্যাপ্টারের নাম। তাহলে আমরা একটু দেখি যে উৎপাদন কি। প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে অর্থাৎ আমাদেরকে প্রকৃতি যে সম্পদগুলো দিবে, ধরেন আমরা প্রকৃতি থেকে কি নিলাম, আমরা খনিজ সম্পদ নিলাম। এই খনিজ সম্পদ ব্যবহার করব আমরা, ব্যবহার করে আমরা দেখি না যে খনিজ তেল থেকে বিশ্লেষণ করে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, কয়লা ইত্যাদি বের হয়। এইগুলোকে আমরা বলি যে আমাদের যে ফাইনাল প্রোডাক্ট সেটা আমরা উৎপাদনের মাধ্যমে পেলাম, কিন্তু আমাদের এই যে কাঁচামালটা অর্থাৎ যেটা আমরা উৎপাদন প্রসেসে দিলাম খনিজ সম্পদ, সেটা কিন্তু আমাদের প্রকৃতি থেকে এসেছে। সেটাকে ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি। এখানে একটা কথা বলছে উপযোগ সৃষ্টি, অর্থাৎ উপযোগ সৃষ্টিটা কি? উপযোগ সৃষ্টিটা হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। অভাব পূরণের ক্ষমতা অর্থাৎ আমার কোনো একটা বিষয়ে অভাব আছে, যেমন আমি নিজেকে এখন আমি বলছি যে একটা পণ্য আমার মালিকানায় নাই, এটা একটা আমার অভাব। অথবা আমি এই যে কোনো একটা খনিজ সম্পদ বা খনিজ তেল যেটা নিচ থেকে আমরা তুললাম অর্থাৎ সংগ্রহ করলাম, এই খনিজ সম্পদটা আমরা ডিরেক্ট ব্যবহার করতে পারছি না। তো এখন এটাকে কি করতে হবে? এটাকে উৎপাদন প্রসেসে নিতে হবে। নেওয়ার মাধ্যমে কি হবে? পেট্রোল, অকটেন, ডিজেল তৈরি হবে, যেগুলো উপযোগ সৃষ্টি করবে, যেগুলো মানুষের অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি করবে। ঠিক আছে, তো এইটা সৃষ্টি করাকে আমরা বলছি উৎপাদন বলে। এখন এই যে উপযোগের সংজ্ঞা আমি অলরেডি লিখেছি, সেটা কি? উপযোগ বলতে কোনো দ্রব্যের অভাব পূরণের সামর্থ্য বা ক্ষমতাকে বোঝায়। যেমন আমি যদি কোনো একটা রুটি খাই, সেই রুটিটা আমাদের কি করে? আমাদের ক্ষুধা নিবারণ করে, অর্থাৎ আমাদের ক্ষুধার অভাবটা পূরণ করে। পাশাপাশি আমরা যদি রুটিটার দিকে তাকাই অর্থাৎ পাউরুটির কথা যদি চিন্তা করি, এই পাউরুটিটা কিন্তু আমাদের আটা থেকে আসে। ঠিক আছে, সো এই আটার রূপটা পরিবর্তন করে আমরা পাউরুটি তৈরি করি, যার মাধ্যমে মূলত আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় আমরা যদি বলি, তাহলে এই আটা থেকে পাউরুটি তৈরি করাটা আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এটা আমাদের রূপগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ আটার রূপটা পরিবর্তন করে সেটা পাউরুটিতে কনভার্ট হয়। ওকে, সো আমরা উপযোগের ধারণাটা বুঝলাম। এখন আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টের জন্য এই বিভিন্ন ধরনের উপযোগগুলোই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এখানে যে কয় প্রকারের উপযোগ পড়ব এগুলোর সংজ্ঞা যেমন ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আবার এগুলোর সংজ্ঞা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার খ নম্বরের জন্য, এবং পাশাপাশি গ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ক নম্বরে শর্টলি আপনার কাছে জানতে চাইতে পারে যে রূপগত উপযোগ কাকে বলে, অথবা খ নম্বরে
এরকম আপনাকে বলতে পারে যে উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে। সো উৎপাদন যে রূপগত উপযোগ সৃষ্টি করে এটা ব্যাখ্যা করো, খ নম্বরে বলতে পারে। অথবা গ নম্বরের প্রশ্ন কিভাবে আসতে পারে, একটা উদ্দীপক দিয়ে দিলে উদ্দীপকের মধ্যে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা আছে, অর্থাৎ বলা আছে যে আমাদের যে এই যে আটা থেকে যে পাউরুটি তৈরি করব, এই পাউরুটি তৈরির যে প্রসেসটা এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে। ওকে, সো আমরা এখানে মোটামুটি কয়েক ধরনের উপযোগ সম্পর্কে জানবো আর কি। সো প্রথমত আমাদের নাম্বার 1 কি, রূপগত উপযোগ। সো এটা কি করে, কোনো প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে, অর্থাৎ আমরা এটাকে যে আকৃতিতে পেয়েছিলাম সেই আকৃতি চেঞ্জ করে নতুন একটা আকৃতি ধারণ করলে সেটাকে, এবং এর মাধ্যমে একটা অতিরিক্ত উপযোগ সৃষ্টি করবে। যেমন আমরা এই যে মাত্র বললাম যে হচ্ছে ধরেন আমরা আখ থেকে, আরেকটা নতুন এক্সাম্পল নেই, আখ থেকে আমরা যদি চিনি উৎপাদনের কথা বলি, তাহলে এই আখের একটা রূপ ছিল, এই রূপটা পরিবর্তিত হয়ে পরবর্তীতে চিনিতে কনভার্ট হয়েছে। এখন আখের যে রূপটা, এটাও আমাদের জন্য একটা অভাব পূরণের ক্ষমতা তৈরি করে, অর্থাৎ এটা আমরা ভোগ করতে পারি। কিন্তু এই আখের অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয়েছে কিভাবে, যে আমরা আখ তো ভোগ করতেই পারি, আখকে একটু মডিফাই করে আমরা এটাকে চিনিতে কনভার্ট করে চিনিটাও কিন্তু ইউজ করতে পারি। সো এইটাকে বলা হয় অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা। সো এটা হচ্ছে আমাদের রূপগত উপযোগ। এখন এখানে বলছে দেখেন, এই দুধ ও ময়দা দিয়ে মিষ্টি তৈরি করে দুধ ও ময়দা রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। তার মানে আমাদের এই যে উদাহরণটা এখানে বলছে, উদাহরণটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের এই রূপগত উপযোগটা মূলত কি হয়, আকার আকৃতি পরিবর্তিত হয়। এরপরে যদি আমরা দেখি আমাদের 2 নম্বর যেটা আছে, স্থানগত উপযোগ। এক স্থান থেকে দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে আমরা বলছি স্থানগত উপযোগ। অর্থাৎ ধরেন আমাদের কিছু অঞ্চল আছে, যেমন রাজশাহীতে প্রচুর পরিমাণে কি হয়, আমের ফলনটা রাজশাহীতে বেশি ভালো হয়। এই যে রাজশাহীতে আমের ফলনটা ভালো হলো, এখন এই আমটা আমরা সারা দেশে ভোগ করতে চাই, অর্থাৎ সারা দেশের মানুষ আমটাকে ভোগ করবে। এখন এটা কিভাবে হবে, ওখান থেকে আমাদেরকে আমটা কোনো একটা ট্রান্সপোর্টেশন ইউজ করে, অর্থাৎ আমাদের ট্রাক বা অন্য কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করে সেই আমটাকে সারা দেশে সাপ্লাই দিতে হবে। সো এই সাপ্লাই দেওয়ার কাজটা করার মাধ্যমে মূলত আমাদের আরেক ধরনের অভাব পূরণ করা হয়, সেটা হচ্ছে স্থানগত আমাদের বাধাটা দূর করা হয়। তাহলে আমাদের এই স্থানগত উপযোগ বা স্থানগত বাধাটা দূর করবে মূলত কি, সেটার নাম হচ্ছে পরিবহন। কি, পরিবহন। আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে ভুলে গিয়েছি, যে এই রূপগত উপযোগটা তাহলে কে সৃষ্টি করবে, সেটা হচ্ছে উৎপাদন। ওকে, সো উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হবে এবং পরিবহনের মাধ্যমে আমরা স্থানগত উপযোগ সৃষ্টি করব। ওকে, আচ্ছা, এ পর্যায়ে আমরা সময়গত উপযোগ দেখব। সময়গত উপযোগে মূলত আমরা কি করার চেষ্টা করি, আমরা সময়গত যে বাধাটা আছে এই বাধাটা দূর করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের যে পণ্যটা আছে এই পণ্যটা যতদিন পর্যন্ত চাহিদা থাকবে সেই চাহিদার সময় পর্যন্ত আমরা পণ্যটাকে যাতে সংরক্ষণ করে রাখতে পারি, অথবা কোনো একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্য, জানুয়ারি মাসে উৎপাদিত পণ্য যেন আমরা বছরের মাঝামাঝি জুন বা জুলাই মাসে আমরা ব্যবহার করতে পারি। এই যে সময়ের বাধাটা এটা জন্য দূর করতে পারি, তার জন্য সময়গত উপযোগ আমরা সৃষ্টি করি। এখন সময়গত উপযোগটা কিসের মাধ্যমে আমরা সৃষ্টি করতে পারি, সেটা হচ্ছে গুদামজাতকরণ। অর্থাৎ আমরা যদি আমাদের যে পণ্য আছে এটাকে গুদামে সংরক্ষণ করি, তাহলে আমরা এক সময়ের পণ্য একটা ডিফারেন্ট টাইমে ভোগ করতে পারবো। যেমন আলু, পেঁয়াজ, নর্মালি আমরা আলুটাকে দেখি যে শীতের সময় বেশি হয়, এই আলুটা কিন্তু আমরা সারা বছর ভোগ করি। কিভাবে ভোগ করি, এই সময়গত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে এবং আলুটাকে একটা হিমাগারে সংরক্ষণ করে। এর পরের উপযোগ যেটা, সেটা হচ্ছে তথ্য ও প্রচারগত উপযোগ। একটা পণ্য বাজারে প্রথমবারের মতো এসেছে, সেই পণ্য সম্পর্কে ক্রেতারা জানে না, অথবা পণ্যটা বাজারে আছে কিন্তু ওই পণ্যের ডিটেলস যে ইনফরমেশন সেটা ক্রেতারা জানে না। সেই ক্ষেত্রে ক্রেতাদের এই ধরনের বাধা দূর করার জন্য, অর্থাৎ তাদের কাছে তথ্য নাই আমার প্রোডাক্ট সম্পর্কে, এই তথ্যটা আমি কিভাবে দিতে পারি, এই তথ্যটা আমরা ক্রেতাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে পারি। তাহলে আমাদের তথ্যগত যে বাধাটা আছে সেই বাধাটা আমরা কিসের মাধ্যমে দূর করতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এখানে দেখেন কি বলছে, বর্তমান পণ্য সম্পর্কে সম্ভাব্য ক্রেতাদেরকে অবহিত করা। অর্থাৎ
ফিউচারে যারা আমার পণ্যটা কিনবে অথবা আমাদের পণ্যটা এখন যারা কিনছে তাদেরকেও আরও একটু এক্সট্রা আমরা তথ্য দিব এই বিজ্ঞাপনের মাধ্যমে, এবং এরই মধ্য দিয়ে আমাদের তথ্যগত উপযোগের সৃষ্টি হবে এবং পাশাপাশি তথ্যগত যে বাধাটা সেটা দূর হবে। এবার আসি আমরা সত্যগত বা মালিকানাগত উপযোগ। এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপযোগ এবং এটা হচ্ছে এক্সামে আসার মতো একটা উপযোগ। সো আমরা একটু দেখি সত্যগত বা মালিকানাগত উপযোগটা মূলত সৃষ্টি হয় কিসের মাধ্যমে, আমরা আগে একটু লিখি ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এটা বুঝবো আমরা। সো ধরেন কোন একটা পণ্যের মালিকানা আমার কাছে আছে, এখান থেকে অন্য একজন এই পণ্যের মালিকানাটা চাই অথবা অন্য একজন এই পণ্যটা ভোগ করতে চায়। এখন কিভাবে যাবে, আমি তার কাছে পণ্যটা বিক্রি করে দিব। তাহলে আমাদের সংজ্ঞাটা কি হবে, কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে আমরা সত্যগত বা মালিকানাগত উপযোগ বলি। বিপণন ব্যবস্থায় পণ্য কেনা বেচার মাধ্যমে সাধারণত এইরূপ উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ কেনা বেচা। তাহলে কি বুঝলাম, ধরেন আমি কারো কাছ থেকে কিনবো অথবা আমি কারো কাছে বিক্রি করব, এর মধ্য দিয়ে কি হবে, আমি যদি কারো কাছ থেকে কিনি, যার কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনে নিয়ে আসবো তার কাছ থেকে মালিকানা আমার কাছে হস্তান্তরিত হবে, অথবা আমি কাউকে বিক্রি করলে আমার কাছ থেকে মালিকানা তার কাছে হস্তান্তরিত হবে। সো এরই মধ্য দিয়ে মূলত আমাদের মালিকানাগত বা সত্যগত উপযোগ সৃষ্টি হয়। এখানে শেষের কি বলছে, সেবাগত উপযোগ। কাউকে সেবা দেওয়ার মাধ্যমে মূলত তার ওই সেবাটা পাওয়ার যে অভাব সেটা আমরা পূরণ করতে পারি। বিভিন্ন ধরনের সেবা হতে পারে, যেমন আমরা বলতে পারি যে ডাক্তার রোগীদেরকে রোগ নির্ণয়ের মাধ্যমে তাকে ঔষধের যদি পরামর্শ দেয়, অথবা আমরা ওই যে টেলিফোন সেবা গ্রহণ করি, টেলিফোন সেবা, এই টেলিফোন সেবাটাও হচ্ছে আমাদের সেবাগত উপযোগের মধ্যে চলে আসবে। এছাড়া আমরা আরো দুই ধরনের উপযোগ একটু যদি দেখি, একটা হচ্ছে অর্থগত উপযোগ, একটা ঝুঁকিগত উপযোগ। অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমার কিছু অর্থের প্রয়োজন। এই অর্থটা চাইলে আমি হচ্ছে ব্যক্তির কাছ থেকেও নিতে পারি অথবা আমি ঋণ করতে পারি। আমার ব্যক্তিগত তহবিল যদি সাফিসিয়েন্ট না হয়, অর্থাৎ ব্যক্তিগত তহবিলে যদি পর্যাপ্ত অর্থ না থাকে, আমরা পরবর্তীতে ঋণ করব। এখন এই ঋণটা কার কাছ থেকে করব, ঋণটা মূলত বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ধরনের যে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংক অথবা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, এদের থেকে মূলত আমরা এই ঋণটা গ্রহণ করে আমরা আমাদের ব্যবসার যে কার্যক্রমটা পরিচালনা করি। নর্মালি আমরা এই ব্যাংকেই আমরা মূলত আর্থিক প্রতিষ্ঠানের সূচক হিসেবে ধরি। ওকে, সো এটা গেল। এরপরে ঝুঁকিগত উপযোগ। সো যে উপযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ঝুঁকিগত বাধা দূর হয়। অর্থাৎ ঝুঁকিগত বাধা মানে কি, তখন আমি একটা ব্যবসা পরিচালনা করব, আমার যে কোনো সময় আমার পণ্য আগুনে পুড়ে যেতে পারে, অথবা আমার পণ্যটা আমরা যদি জাহাজে যদি আমার পণ্যটা আমদানি করি, যে কোনো সময় জাহাজ ডুবি, অথবা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে জাহাজের যে চালক তিনি চাইলে কোনো একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে এরকম সম্ভাবনা থাকলে সে তার ইচ্ছা মতো যে কোনো কন্টেইনার জাহাজ থেকে ফেলে দিতে পারে জাহাজকে বাঁচানোর জন্য। সো এই ক্ষেত্রেও একটা ঝুঁকি থাকে যে জাহাজ না ডুবলেও আপনার কন্টেইনারটা হয়তো ফেলে দিয়েছে, সো যার কারণে একটা ঝুঁকির সৃষ্টি হয়। সো এই ধরনের ব্যবসার সাথে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। এই ঝুঁকিগুলো দূর করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত একটা প্রিমিয়াম দেয়, প্রিমিয়াম দিয়ে মূলত হচ্ছে একটা বীমার সুবিধা গ্রহণ করে, বীমা সুবিধা। ওকে, এই বীমা সুবিধা নেওয়ার ফলে কি হবে, আপনার যতটুকু ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা আর্থিক ওই যে বীমাকারী প্রতিষ্ঠান আছে তারা আপনার এই ক্ষতিটা পুষিয়ে দিবে। ওকে, সো এগুলো ছিল আমাদের উপযোগ এবং এইগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমরা হচ্ছে এইগুলোকে খুব মনোযোগ দিয়ে পড়বো এবং হচ্ছে বিশ্লেষণ করব, যাতে আমাদের এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো যেন আমরা অ্যান্সার করতে পারি। এখন আসেন এমসিকিউ এর জন্য হচ্ছে কিছু পার্ট গুরুত্বপূর্ণ, এই পার্টটা হচ্ছে আমরা এমসিকিউ এর জন্য পড়বো। ওকে, সো এখানে কি বলছে, উৎপাদকের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। অর্থাৎ আমরা যে উৎপাদন করব এটা তিনটা ভাগে আমরা দেখব। একটা হচ্ছে আমাদের উৎপাদকের কি সুবিধা হচ্ছে, এরপর আমাদের ভোক্তাদের কি সুবিধা হচ্ছে, ঠিক আছে, এবং আমাদের অর্থনীতিতে কি প্রভাব ফেলছে, অর্থনীতি। ঠিক আছে, একটা পণ্য উৎপাদন করার ফলে আমাদের এই তিনটা পার্টির কি উপকার হচ্ছে। সো প্রথম পার্টিটা কারা, উৎপাদক। সো উৎপাদকের কি কি উপকার হচ্ছে আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে উদ্দেশ্য অর্জন।
আমাদের উৎপাদক যিনি আছে তিনি মূলত একটা উদ্দেশ্য নিয়ে এই উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। উৎপাদনের মাধ্যমে মূলত সে একটা বিজনেস করে একটা মুনাফা অর্জন করতে চায়। সো তার উদ্দেশ্য অর্জন হবে পণ্যের উপযোগিতা বাড়ানো, তারপরে হচ্ছে উৎপাদন করলে কি হয়, একটা পণ্য যতটুকু উপযোগ সম্পন্ন ছিল উৎপাদন প্রসেসে নিলে তার দামটা আর একটু বেড়ে যায়, প্রতিযোগিতায় টিকে থাকা। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবো আমরা, যাতে আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারি। প্রতিযোগিতায় টিকে থাকে কি, সে উৎপাদন করলে, সে যখন উৎপাদন করবে তার প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে তার উৎপাদনটা যদি ভালো হয়, সে প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে তার প্রতিষ্ঠানে সেল বেশি হবে, ব্যবসা সম্প্রসারণ করতে পারবে, মুনাফা বৃদ্ধি পাবে, গবেষণা উন্নয়ন, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ এবং আয়ের উৎস। হ্যাঁ অবশ্যই, উৎপাদন না করলে তো পণ্য বিক্রি করতে পারবে না, যেটা উৎপাদন করবে সেটাই বিক্রি করা হবে, যার কারণে এটা হচ্ছে প্রতিষ্ঠানের বা উৎপাদকের আয়ের উৎস। এখন যদি আমরা ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে দেখি যে ভোক্তারা আসলে উৎপাদন কেন চায় বা উৎপাদন ভোক্তাদেরকে কিভাবে প্রভাবিত করে। প্রথমত ভোক্তাদের এই যে বেঁচে থাকার জন্য যত প্রকারের হচ্ছে পণ্য সামগ্রী দরকার, এটা উৎপাদন প্রসেসের মাধ্যমেই মূলত আমরা পাই। ঠিক আছে, জীবনযাত্রার মান উন্নয়ন, যত বেশি নতুন নতুন পণ্য আসবে, নতুন নতুন আপডেটেড সরঞ্জাম আসবে, যেমন এই যে পিছনে এখন আমরা অনলাইনে ক্লাস করতেছি, আগে এই সুযোগটা ছিল না, যত নতুন নতুন পণ্য উৎপাদন হচ্ছে তত আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ, যেটা বললাম মাত্র, যথাসময়ে পণ্য প্রাপ্তি, সামাজিক মর্যাদা বাড়বে এবং ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যাবে, অর্থাৎ এই ক্রেতাদের, যারা আমরা ক্রেতা বা ভোক্তা, তাদেরও একটা সন্তুষ্টি অর্জিত হবে মূলত উৎপাদনের মাধ্যমে। এরপরে সর্বশেষ যেটি, সেটি হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ, অর্থাৎ কোনো একটা পণ্য বা সেবা সামগ্রী যদি উৎপাদন হয়, এই উৎপাদনের ফলে একটা দেশের কি উপকার হবে। সো দেশের বেকারত্ব কমবে, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার হবে, মুদ্রাস্ফীতি কমবে, মানব কল্যাণ হবে, শিল্পায়ন। মুদ্রাস্ফীতি কমবে মানে কি, বাজারে হচ্ছে মুদ্রার ভ্যালু বাড়বে, মুদ্রার দাম বাড়বে, ওকে, বা ভ্যালু বাড়বে। ঠিক আছে, সরকারের রাজস্ব বাড়বে, অবকাঠামোগত উন্নয়ন হবে। এগুলো হচ্ছে কি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে গুরুত্ব সেটা। সো এইখান থেকে আমাদের এমসিকিউ এর জন্য আমরা প্রশ্ন পাবো। এখন আমরা আসি উৎপাদনের খাত, অর্থাৎ আমরা উৎপাদনকে মূলত বেসিক তিনটা খাতে ভাগ করতে পারি। বেসিক তিনটা খাত কি কি? একটা হচ্ছে কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। কৃষি খাতটা হচ্ছে সবচেয়ে, আমরা যদি একটু দেখি, সবচেয়ে প্রাচীন যে খাত সেটা, প্রাচীন খাত। ওকে, কৃষি খাতটা হচ্ছে সবচেয়ে প্রাচীন খাত। এই খাতে কিভাবে উৎপাদনটা হয়? উৎপাদনের যে খাত আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয় এবং হচ্ছে শিল্পের বিভিন্ন কাঁচামাল সরবরাহ করে, তাকে আমরা কৃষি খাত বলি। যেমন আমরা যদি বলি মাছ চাষ, এটা কৃষি খাতে যাবে। তারপরে হচ্ছে বনায়ন, এটা কৃষি খাতে যাবে। তারপরে হচ্ছে যদি বলি গবাদি পশু পালন, এটা কৃষি খাতে যাবে। পরের পার্টটা কি? শিল্প খাত। প্রযুক্তি এবং যন্ত্রপাতি, এই দুটাকে ইউজ করতে হবে, করে আমরা যে কাঁচামালগুলো পাই প্রকৃতি থেকে সেগুলোকে এবং এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে আমরা যদি নতুন কোনো উপযোগ সৃষ্টি করি, সেটা হচ্ছে আমাদের শিল্প খাত। শিল্প খাতটা মূলত কিসের উপরে ডিপেন্ড করে? উৎপাদনের উপরে। আর সর্বশেষ খাত কি? সেবা খাত। সেবা খাতে কি? আমরা যেটা দেখতে পাই না, ঠিক আছে, যেটা দেখা যায় না, সেটাকে আমরা হচ্ছে মানুষের কল্যাণে যদি ব্যবহার করি, সেটাকে আমরা বলি সেবা খাত। ওকে, আসেন আমাদের প্রথম পার্টটা শেষ। প্রথম পার্টে আমরা উপযোগ রিলেটেড কিছু জিনিস দেখেছি এবং এমসিকিউ এর জন্য গুরুত্ব দেখেছি এবং হচ্ছে খাতগুলো দেখেছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মের টপিক বিশ্লেষণ করব এবং সেই টপিকটার নাম হচ্ছে উৎপাদনশীলতা। ওকে, সো এই উৎপাদনশীলতা মূলত আগে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। উৎপাদনশীলতা বলতে ইনপুট ও আউটপুটের অনুপাতকে বোঝায়। অনুপাত কি? আমরা হচ্ছে অনুপাতকে ইস্টু আকারে লিখি, যে এখানে ধরেন আমরা লিখলাম, প্রথমে লিখলাম আউটপুট, পরে লিখলাম ইনপুট। ওকে, বা আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, উপরে লিখলাম আউটপুট আর নিচে কি লিখলাম? ইনপুট। ওকে, সো এটাকে আমরা বলি যে অনুপাত।
তো এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে আমরা কতটুকু উৎপাদন করেছি। ধরেন আমরা 10টা পণ্য উৎপাদন করেছি, এই 10টা পণ্য উৎপাদন করতে আমাদের 1000 টাকা খরচ হয়েছে এবং এই 10টা পণ্য বিক্রি করে আমরা 1500 টাকা পেয়েছি। এই 1500 টাকাটা হচ্ছে আমাদের আউটপুট। আর এই 1000 টাকা যে আমাদের খরচ হলো এটাকে আমরা বলবো ইনপুট। অর্থাৎ আমি ঠিক কত পরিমাণ খরচ করে কি পরিমাণ আউটপুট পেলাম, এটাকে আমরা মূলত বলি উৎপাদনশীলতা। উৎপাদনের উপাদান এবং উৎপাদনের পরিমাণের অনুপাতকে নির্দেশ করে। সো এইখানে উৎপাদনশীলতা বাড়া মানে কি, ওপরে কি আছে, আমি যদি এই আউটপুট ধরি, আউটপুট মানে কি, যেটা আমরা উৎপাদন করে ফেলেছি, অর্থাৎ আমাদের ফাইনাল প্রোডাক্টের ভ্যালু। অর্থাৎ ধরেন আমরা বিস্কুট তৈরি করি, সো আমি 100 প্যাকেট বিস্কুট তৈরি করেছি, সো এই 100 প্যাকেট বিস্কুট হচ্ছে মোট উৎপাদনের মূল্য। আর মোট উপকরণের মূল্য কি হবে? মোট উপকরণ, এই বিস্কুট তৈরি করতে গেলে আমাদের যে ময়দা লেগেছে, কিছু শ্রমিক এখানে কাজ করেছে, কিছু যন্ত্রপাতি ইউজ হয়েছে, এইটা হচ্ছে আমাদের উপকরণ। সো কত টাকার মোট উপকরণ ব্যবহার হয়েছে, সো কত টাকার উপকরণ ব্যবহার হয়েছে এবং কত টাকার উপকরণ ব্যবহার করে আমরা উৎপাদিত পরিমাণ কতটুকু, এটা যে অনুপাত, সেটাকে আমরা বলছি উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। সো এই প্রোডাক্টিভিটিতে কি হয়, ওপরে আছে উৎপাদনের মূল্য, তার মানে কি এইটা যত বাড়বে, ওপরে কি আছে উৎপাদনের যেহেতু পরিমাণ বা মূল্যর কথা আমরা বলছি, অর্থাৎ রেশিও যত বাড়বে, কোনো কিছুর ওপরে, কোনো রেশিওর ওপরের পার্টটা কখন বাড়ে, যখন পুরো রেশিওটা বাড়ে। সো উৎপাদনশীলতা যদি 2 থেকে 4 হয়ে যায়, তার মানে কি ওপরের পার্টটা বেশি আকারে বেড়েছে। এই জন্য উৎপাদনশীলতা যদি বাড়ে তাহলে উৎপাদন বাড়ে, এবং উৎপাদন যদি বাড়ে বিক্রি বাড়বে। উৎপাদনের সাথে কি জড়িত? বিক্রি জড়িত। বিক্রি বাড়বে এবং সাথে সাথে কি হবে, আমাদের মুনাফাটাও বৃদ্ধি পাবে। ওকে, সো আমরা ফর্মুলাটা একটু মনে রাখি। আমাদের ফর্মুলাটা কি, যে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের উৎপাদনশীলতা, অথবা এটাকে আমরা বলতে পারি, আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা বা সার্বিক উৎপাদনশীলতা। ঠিক আছে, অর্থাৎ একদম ওভারঅল উৎপাদনশীলতা আমরা বের করলাম। এখন আমাদেরকে জানতে চাইতে পারে যে কোন একটা স্পেসিফিক যে উপকরণ আছে, অর্থাৎ ময়দা, শ্রম বা যন্ত্রপাতি, ময়দা তো না, এটা হচ্ছে আমরা বলবো কাঁচামাল। সো এই স্পেসিফিক জিনিসের উৎপাদনশীলতা আমাদেরকে বের করতে হতে পারে। সো তখন আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করব। ওকে, এখন সেটা দেখব, কিন্তু দেখার আগে আমরা একটা ম্যাথের সাহায্যে মূলত এটা দেখব। সো জেডি কোম্পানি, এই ম্যাথটা আমরা সলভ করব, প্লাস আমরা হচ্ছে ফর্মুলাগুলো দেখব। ওকে, সো জেডি কোম্পানি লিমিটেড বছরে 25,000 একক কমলার জুস উৎপাদন করে। তাহলে এইটা আমাদের সেই কি আউটপুট, অথবা সেই মোট উৎপাদিত পণ্য। ঠিক আছে, বা উপরের পার্টটা আমরা এই যে এখানে দেখলাম, উপরের পার্টটা। এখন জুস উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে। সো এই কাঁচামাল এবং অন্যান্য উপকরণ কোনটা, আমাদের নিচের যে পার্টটা, অর্থাৎ ইনপুটের যে পার্টটা, এই ইনপুটের পার্ট, মোট উপকরণ। ঠিক আছে, বাবদ ব্যয় হয়েছে 5 লক্ষ টাকা কাঁচামাল এবং অন্যান্য উপকরণ। সো এই প্রথমে হচ্ছে কাঁচামালের পার্টটা বলা হয়েছে, কাঁচামাল লেগেছে হচ্ছে 5 লক্ষ টাকার। এরপরে কর্মচারী এবং শ্রমিকদের বেতন বাবদ ব্যয় হয়েছে 2,20,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রম, আর এই 5 লক্ষ টাকা আমাদের কাঁচামাল। ওকে, কাঁচামাল। এরপরে তাছাড়া উক্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং শ্রমিকদের বাবদ ব্যয় হয়েছে 2,20,000 এবং বিবিধ খাতে ব্যয় হয়েছে 3 লক্ষ টাকা। প্রতিষ্ঠানের মেশিন বা যন্ত্রপাতি চালু রাখতে 3,000 ঘন্টা এবং শ্রমিক কর্মচারীদের শ্রম ব্যয় হয়েছে 7,000 ঘন্টা। উল্লেখ্য, মোট উৎপাদিত কমলার জুসের মূল্য ছিল 20 লক্ষ টাকা। ঠিক আছে, সো তাহলে আমাদের এই যে 20 লক্ষ টাকাটা হচ্ছে এই যে আউটপুট, এই আউটপুটের মূল্য। ওকে, সো এখন আমরা
এখানে কি কি পেলাম আমরা? আউটপুটের এটা পেলাম একক, এটা পেলাম কি এককটাকে মূল্যতে কনভার্ট করলে আমরা যে জিনিসটা পাই সেটা, তার মানে আমাদের আউটপুটটা আমরা পেলাম। আর ইনপুট হিসেবে আমরা কি কি ইউজ করেছি? কাঁচামাল ইউজ করেছি 5 লক্ষ টাকার, এরপরে আমরা শ্রমিক কর্মচারীদের বেতন অর্থাৎ শ্রম ইউজ করেছি 2,20,000 টাকার, এবং বিবিধ খাতে আমরা আরো 3 লক্ষ টাকা খরচ করেছি। ঠিক আছে, তাহলে এখন যদি আমাদের প্রশ্ন আসে যে মোট উৎপাদনশীলতা কত, অর্থাৎ আমরা এই মাত্র যেটা দেখলাম মোট উৎপাদনশীলতার যে সূত্রটা, এখানে যদি প্রশ্ন আসে যে মোট উৎপাদনশীলতা কত, তাহলে আমাদের কি হবে? উৎপাদনশীলতা ইকুয়ালস টু উপরে কি আউটপুট, নিচে কি ইনপুট, নিচে ইনপুট। ওকে, সো টোটাল আউটপুট কত? আমরা যদি এখানে হচ্ছে মূল্যটাকে নেই তাহলে হচ্ছে 20 লক্ষ টাকা, আর আমাদের ইনপুট কত? 5 লক্ষ, 2 লক্ষ 20 এবং 3 লক্ষ, তাহলে আমাদের কত হলো? 8 লক্ষ 10 লক্ষ 20,000। সো এই 10 লক্ষ 20,000টা আমাদের হচ্ছে নিচের ইনপুট। আমরা নিচে ইনপুট লিখি কত? 10 লক্ষ 20,000। ওকে, আর আমাদের আউটপুট কত? 20 লক্ষ। ওকে, সো এই 20 লক্ষকে 10 লক্ষ 20,000 দিয়ে আমরা যখন ভাগ করব তখন আমাদের কত আসবে? আমরা যদি একটু দেখি, 20 লক্ষকে 10 লক্ষ দিয়ে ভাগ করব, 10 লক্ষ 20,000। ওকে, আমাদের অ্যান্সার আসে 1.96 হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদনশীলতা হচ্ছে 1.96। ওকে, এখন এটাকে যদি আমরা এবার ভেঙে ভেঙে বের করি, অর্থাৎ মোট উৎপাদনশীলতা না বের করে আমরা এখন শ্রমের উৎপাদনশীলতা বের করব, অর্থাৎ শ্রম দিয়ে একজন শ্রমিক শ্রম দেয়, এই শ্রম মিলে অর্থাৎ সকল শ্রমিকের শ্রম মিলে যে ব্যয়টা হয়েছে এই ব্যয়ের এগেনস্টে আমরা কতটুকু উৎপাদন করতে পেরেছি। সো এটাকে আমরা দুইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আমাদের প্রশ্নে যদি উৎপাদনের একক এবং শ্রম ঘন্টা এই দুইটা দেওয়া থাকে, আমরা এই ফর্মুলা ইউজ করব, মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা। আর যদি আমাদের প্রশ্নে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং শ্রম ব্যয়ের পরিমাণ যদি টাকায় দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ব্যয়ের পরিমাণ। ওকে, সেম ভাবে আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা আমরা যদি বের করতে চাই, তাহলে কি যদি আমাদের একক দেওয়া থাকে, উৎপাদনের একক দেওয়া থাকে, ওপরে যাবে একক, নিচে যাবে মোট যন্ত্র সময়। আর যদি আমাদের মূল্য দেওয়া থাকে তাহলে মোট উৎপাদনের মূল্য, নিচে যাবে সময়ের মূল্য। যেভাবে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আমরা সেভাবে ফর্মুলা ইউজ করব। সো আমাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নে মূলত আমাদের যন্ত্র এবং শ্রমের জন্য দুইটার জন্যই হচ্ছে আমাদের, একটার জন্য আমাদের ভ্যালু দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, আরেকটার জন্য দেওয়া নেই। অর্থাৎ শ্রমের মূল্য দেওয়া আছে 2,20,000, কিন্তু আমাদের যন্ত্রপাতির যে মূল্যটা সেটা দেওয়া নেই। যন্ত্রপাতি এখানে নিচে কিসে দেওয়া আছে? ঘন্টায় দেওয়া আছে, শ্রম ঘন্টা, সরি কই যন্ত্রপাতি কিসে দেওয়া আছে? আমাদের এই যে ঘন্টায় দেওয়া আছে 3,000 ঘন্টা। আর আমাদের শ্রমটাও হচ্ছে এই যে 7,000 ঘন্টা আমাদের উল্লেখ করা আছে। তাহলে আমরা এখানে ঘন্টা যেহেতু দুইটা দেওয়া আছে এবং এছাড়া আমাদের আউটপুট হিসেবে একক দেওয়া আছে, তাহলে আমরা এই পরের সূত্রগুলো ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের শ্রমের উৎপাদনশীলতার জন্য উপরে কত যাবে? আউটপুট কত? 25,000। আর শ্রমিক কতগুলো লেগেছে? আমাদের 7,000 ঘন্টা। তাহলে উপরে যাবে কত? এই ফর্মুলা ইউজ করলে উপরে যাবে হচ্ছে 25,000 আর নিচে যাবে কত? 7,000। সো এটাকে যদি আমরা করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের অ্যান্সার আসে কত দেখি আমরা? 25 ডিভাইডেড বাই 7, 3.57। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 3.57। এরপরে আমরা যদি যন্ত্রের উৎপাদনশীলতা একইভাবে বের করি, তাহলে আমাদের উপরে যাবে কত? 25,000, নিচে যাবে 3,000। তাহলে আমাদের কত আসবে? 25/3, 8.33। ওকে, সো আমাদের যন্ত্রের উৎপাদনশীলতা। এখন এটা মূলত আমরা 1 বছরের জন্য বের করছি, এটা আমাদের কোনো মিনিং ক্রিয়েট করবে না। এই উৎপাদনশীলতা যখন আমরা 2000 ধরেন, এখন 2026-এ আছি, 2025 এবং 26 যদি বের করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা উৎপাদনশীলতা যদি আমরা বের করি,
25-এরটা এবং 26-এরটা। এরপরে আমরা যদি তুলনা করি, যদি দেখি যে উৎপাদনশীলতা 2025 থেকে 2026-এ বেড়েছে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি হচ্ছে, উৎপাদনের পরিমাণ বেড়েছে। আর উৎপাদন বাড়লে কি হবে, বিক্রি বাড়বে এবং মুনাফা বাড়বে, তাহলে এটা আমাদের জন্য ভালো। কিন্তু দেখি যে 2025-এর যে উৎপাদনশীলতা, সেখান থেকে যদি 2026-এর উৎপাদনশীলতা কম হয়, তাহলে আমাদের উৎপাদন কমেছে, পাশাপাশি আমাদের বিক্রি কমেছে এবং মুনাফাও কমে গিয়েছে। এটা দ্বারা আমরা এটা বুঝবো। ওকে, এখন আমরা যদি পরবর্তীতে যাই, কাঁচামাল বা মালামালের উৎপাদনশীলতা, অর্থাৎ আমাদের যে যত কাঁচামাল আছে সেই কাঁচামালের উৎপাদনশীলতা। এখানে কি ওপরে যাবে মূল্য, কিসের মূল্য, টোটাল আউটপুটের মূল্য, আর নিচে কি যাবে, মোট মালামাল বা কাঁচামালের মূল্য। তাহলে আমাদের প্রশ্নে এখন দেখেন, কাঁচামালের মূল্য কিন্তু আমাদের দেওয়া ছিল কত, 5 লক্ষ, আর আউটপুট কত ছিল, 20 লক্ষ। এখানে কিন্তু আমরা একক নয়, আমরা মূল্যটাকে নিব। তাহলে 20 লক্ষ ডিভাইডেড বাই 5 লক্ষ, 20 লক্ষ উপরে যাবে মোট উৎপাদনের মূল্য, আর নিচে যাবে হচ্ছে মোট কাঁচামালের মূল্য 5 লক্ষ। তাহলে কত হবে, আমাদের উৎপাদনশীলতা হবে 4। ওকে, এটা আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা। এরপরে আসেন মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা আমরা এই ম্যাথে ইউজ করতে পারবো না, এখানে মূলধন দেওয়া নাই। যদি আমাদের মূলধনটা ওই প্রতিষ্ঠানের জন্য দেওয়া থাকতো, ধরেন ওই প্রতিষ্ঠানের মূলধন আমরা ধরে নিলাম 10,000 টাকা, 10 লক্ষ টাকা, তাহলে আমাদের মূলধনের উৎপাদনশীলতা কত হবে, মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ। তাহলে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা, আর আমাদের মোট মূলধন কত, 10 লক্ষ টাকা। তাহলে আমাদের মূলধনের উৎপাদনশীলতা কত, 2। ওকে, আমরা এভাবে বের করতে পারবো। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উৎপাদনশীলতা, এটাতে সবাই ভুল করে, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। এই আর্থিক উৎপাদনশীলতা আমরা কিভাবে বের করতে পারি? সো এইটার উপরের পার্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেন সংযোজিত মূল্য, আর নিচে কি লেখা আছে, রূপান্তর মূল্য। সো সংযোজিত মূল্যটা আমরা কিভাবে পাই, বিক্রয় মূল্য মাইনাস কাঁচামাল, বিক্রয় মূল্য মাইনাস কাঁচামাল। এখন এই বিক্রয় মূল্যটাকে আমরা হচ্ছে কোনটা ধরতে পারি, এটা হচ্ছে আমাদের সেই উৎপাদিত পণ্য, যেটা আমরা উৎপাদন করব, সেটা থেকে আমাদের যতটুকু আমরা কাঁচামাল ব্যবহার করেছি সেটাকে আমরা বিয়োগ করলে আমাদের সংযোজিত মূল্য। অর্থাৎ আমি যে একটা ময়দা কিনে আনলাম, ময়দা এবং হচ্ছে ডিম কিনলাম, এইটাতে ঠিক কতটুকু আমরা ভ্যালু এডিশন করেছি, ভ্যালু এডিশনের মাধ্যমে মূলত আমরা কেক তৈরি করেছি। সো এই কেকের মূল্য আর আটা, ময়দা এবং দুধের মূল্যের যে পার্থক্য, সেটাকে আমরা বলছি সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য কি, এই যে ময়দা থেকে কেকে পরিণত করার জন্য আমার আরো অনেক কিছু খরচ হয়েছে। আমার এখানে কি দেওয়া লাগছে, এখানে আমার শ্রম দেওয়া লাগছে, সো শ্রমিকের খরচ হয়েছে, আমাকে এখানে যন্ত্রপাতি ইউজ করতে হয়েছে, সেখানে একটা খরচ আছে, এছাড়া আরো অন্যান্য বিভিন্ন ধরনের খরচ আছে। ঠিক আছে, বিবিধ খরচ, সকল খরচ আমাকে করতে হয়েছে। তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতার নিচের পার্ট অর্থাৎ রূপান্তর মূল্য বলতে কোনটাকে বুঝি, যে কাঁচামাল বাদে আর যে যে উপকরণ আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমাদের রূপান্তর মূল্য। তাহলে আমরা যদি আমাদের ম্যাথে ফিরে যাই, এখানে টোটাল সংযোজিত মূল্য তাহলে কত, এখানে হচ্ছে আমাদের 20 লক্ষ হচ্ছে মোট উৎপাদিত পণ্য, আর আমাদের কাঁচামাল কত ছিল, 5 লক্ষ। তাহলে আমাদের সংযোজিত মূল্য বা উপরের পার্টটা কত হবে, 20 লক্ষ মাইনাস 15 লক্ষ। ওকে, আর নিচের পার্টটা কি, রূপান্তর মূল্য। তাহলে রূপান্তর মূল্য আমরা কাঁচামাল বাদে আর কি কি ব্যবহার করেছি, এখানে শ্রমিক ব্যবহার করেছি কত, 2,20,000, বিবিধ খাতে খরচ করেছি কত, 3 লক্ষ। তাহলে কত আমাদের, 5,20,000। এই যে 5,20,000। তাহলে আমরা যদি একটু বের করি, তাহলে উপরে আসে আমাদের কত, 15 লক্ষ, নিচে কত আসে আমাদের, 5,20,000, 2.88। সো এটা হচ্ছে আমাদের কি, আর্থিক উৎপাদনশীলতা। ওকে, আমরা বুঝতে পেরেছি। এখন এই যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করলাম, এই ফর্মুলা দিয়ে আমাদের একটা কোশ্চেন আসবে, অর্থাৎ আমাদের কোশ্চেন দুইভাবে আসতে পারে, অথবা দুই ধরনের কোশ্চেনই আসতে পারে। একটা সৃজনশীল আসতে পারে
আমাদের উপযোগ রিলেটেড, যে এখানে কোন কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। আরেকটা আসতে পারে কি ধরনের, যে শ্রমের উৎপাদনশীলতা বের করো, বা আমাদের হচ্ছে মোট উৎপাদনশীলতা বের করো। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রশ্নটা মূলত দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে আমাদের উপযোগ রিলেটেড প্রশ্ন আসতে পারে, যে এটা কোন ধরনের উপযোগ, অথবা আমাদের এই ম্যাথ এক্সামে চলে আসতে পারে গ এবং ঘ নম্বরে। গ নম্বরে বললো যে আমাদের ধরেন শ্রম উৎপাদনশীলতা বা কাঁচামালের উৎপাদনশীলতা বের করো, আর ঘ নম্বরে বললো যে মোট উৎপাদনশীলতা বের করে আমাদের বিগত বছরের সাথে তুলনা করো। ওকে, তো এখন আমরা হচ্ছে দুইটা সৃজনশীল দেখব। এই দুইটা সৃজনশীল সলভ করার মধ্য দিয়ে মূলত আমরা চ্যাপ্টারটাকে ক্লোজ করব, বা চ্যাপ্টারটাকে হচ্ছে আমরা ওভারভিউটা একদম ক্লোজ করব। জনাব রাজীব ভোলা ও পাথরঘাটা থেকে ইলিশ মাছ এনে যশোরে পাইকারি বাজারে বিক্রি করে। সো এই বিক্রি করা মানে কি, ক্রয় বিক্রয় করতেছে, একটা কাজ করতেছে। আবার আরেকটা কাজ কি করতেছে, ভোলা থেকে বা পাথরঘাটা থেকে কোথায় আনতেছে, যশোরে আনতেছে। তার মানে কি পরিবহনের কাজটাও করতেছে। ওকে, এসব মাছ সুস্বাদু হওয়ায় ক্রেতাদের কাছে এর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় বরফের সাহায্যে মাছের গুণগত মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে। তার মানে কি বরফ দিয়ে সে কি করে, গুদামজাতকরণ। ওকে, চলতি মৌসুমে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ায় ক্রেতাদের দিক থেকে অনেক বেশি চাহিদা থাকা সত্ত্বেও দাম কমে যাওয়ায় তিনি কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না। এই কারণে তিনি সমস্যা সমাধানের উপায় নিয়ে চিন্তিত হয়ে পড়েন। ওকে, সো এখন আমরা হচ্ছে এইটাকে সলভ করব। প্রথমে বলছি উপযোগ কি। সো আমরা ফার্স্টেই বলেছিলাম যে সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, এই যে কোনো পণ্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা বা গুণ যেটা, সেটাকে আমরা বলছি উপযোগ। এরপরে খ নম্বর প্রশ্নে কি বলছে, উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে। সো উৎপাদনের মাধ্যমে মূলত আমরা কি প্রতিনিয়ত নতুন নতুন পণ্য পাই। সো এইটাকে ব্যাখ্যা করতে হবে যে নতুন নতুন পণ্য পাওয়ার মাধ্যমে মূলত মানুষের যে চাহিদা বা ভোগের যে ব্যাপারটা সেটা আরো উন্নত হয়, যেটাকে আমরা বলছি জীবনযাত্রার মান উন্নত হওয়া। ওকে, সো সবার আগে আমরা কি করব, এই ধরনের প্রশ্নে কোনো যদি সংজ্ঞা থাকে সেই সংজ্ঞাটাকে আমরা আগে দিব। সো উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নত করে, সো এই উৎপাদনের সংজ্ঞাটা আমরা ফার্স্ট প্যারার মধ্যে দিব। মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে উৎপাদন বলে। এরপরে এসে আমরা এটাকে ব্যাখ্যা করব, এই তার পরের পার্টটাকে, অর্থাৎ উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে। ব্যবসায়ের প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ করা। জনগণের চাহিদা পূরণের উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থার মাধ্যমে এবং নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে ব্যবসায়ীরা জনগণের নিত্য নতুন চাহিদা, অর্থাৎ আমরা যারা ক্রেতা বা ভোক্তা আছি তাদের প্রতিনিয়ত চাহিদা চেঞ্জ হয়, আজকে এমন তো কালকে এমন, এইগুলো এই প্রতিনিয়ত যে চাহিদা চেঞ্জ হচ্ছে এটার সাথে সামঞ্জস্য রেখে বা এইটাকে মিট আপ করার জন্য বা এটাকে পূরণ করার জন্য উৎপাদনকারীকেও প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে হয়। সো এইভাবে নতুন নতুন প্রোডাক্ট যখন বাজারে উৎপাদনকারী লঞ্চ করবে তখন এই ক্রেতাদের নিত্য নতুন যে চাহিদা সেটা পূরণ হবে। এই চাহিদা পূরণের মাধ্যমে মূলত ক্রেতাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ওকে, সো আমরা এইভাবে অ্যান্সার করব। এরপরে গ নম্বর প্রশ্ন আমাদের বলছে, জনাব রাজীবের প্রারম্ভিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। সো সে প্রথমে দুই ধরনের কাজ করে, দেখেন সে কি করে, ভোলা থেকে যশোরে ইলিশ আনে, আবার এনে বিক্রি করে। সো প্রথমে সে কি করে, যে আনার কাজটা করে। সো আনার কাজটাকে আমরা কি বলি, পরিবহন। এবং পরে সে কিসের কাজটা করে, ক্রয় বিক্রয় বা বিক্রয়ের কাজটা করে। সো নর্মালি পরিবহন আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, পরিবহন আমাদের স্থানগত উপযোগ, যে এক জায়গায় উৎপাদিত হয়েছে, এই যে ভোলা বা পাথরঘাটায় উৎপাদিত হয়েছে সেটা আমাদের কোথায় আনছি, আমরা যশোরে, স্থানগত উপযোগ সৃষ্টি করতেছে পরিবহন। আরেকটা কি হচ্ছে, আমাদের আমরা বিক্রি করছি, কোথায় বিক্রি করছি, যশোরে। সো বিক্রি করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের সত্ত্বর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মালিকানা পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলি, কোন ধরনের উপযোগ, সেটা হচ্ছে মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ। তাহলে আমরা গ নম্বর দেখি, এই যে প্রারম্ভিকে সে দুই ধরনের কাজ করে, সেটার একটা কি সত্ত্বগত উপযোগ, আরেকটা এই সত্ত্বগত উপযোগ, আরেকটা হচ্ছে স্থানগত উপযোগ। সো এখন এইখানে আমরা
এটা যখন অ্যান্সার করব, প্রথম লাইনে আমাদের অ্যান্সারটাকে আমরা লিখে দিব, দিয়ে এরপরে আমরা কি করব, দ্বিতীয় প্যারাতে এসে এই দুইটাকে ডিফাইন করব। আমাদের যে অ্যান্সার আসলো এটাকে একদম ডিফাইন করব, ওই যে এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে যাকে স্থানগত উপযোগ বলে, এবং পণ্য কেনা বেচার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলে। এরপরে এসে আমরা এটাকে ম্যাচ করব লাস্ট প্যারাতে এসে, যে উদ্দীপকে কি হয়েছে এবং এর সাথে আমি যে কথা দুটা ডিফাইন করলাম এটার মানে ম্যাচিংটা কি। ওকে, তো উদ্দীপকে কি হয়েছে, মাছ কিনে আনার যে কাজটা, এটাকে আমরা বলছি কি এক স্থান থেকে অন্য স্থানে আমরা কিনে এক স্থান থেকে অন্য স্থানে আমি নিয়ে আসতেছি। এর মধ্যে আমার কি হচ্ছে, পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই স্থানের যে দূরত্ব সেটাকে মিট আপ করতেছি। আরেকটা কি করছি, আমরা যশোরে এনে এই পণ্য বা এই মাছকে আমরা বিক্রি করছি। সো বিক্রি করার মাধ্যমে কি হচ্ছে, পণ্যের মালিকানা এই যে উদ্দীপকে যিনি ছিল রাজীব, তার কাছ থেকে ক্রেতাদের কাছে হস্তান্তরিত হচ্ছে মালিকানা। সো এইভাবে আমরা ম্যাচ করে অ্যান্সার করব। ওকে, এরপরে আমাদের ঘ নম্বর বলছে উপযোগে ধরন উল্লেখ পূর্বক জনাব রাজীবের দুশ্চিন্তা কমাতে তোমার মতামত দাও। সো নর্মালি আমরা প্রথমে দেখলাম সে কি করে, গুণগত মান বজায় রাখার জন্য সে কি করে, বরফ ইউজ করতেছে। কিন্তু বরফ একটা স্বল্প মেয়াদী একটা প্রসেস, যে বরফ দিয়ে খুব বেশিক্ষণ মাছকে ভালো রাখা যাবে না। রেদার আমি যে এখানে বলেছিলাম গুদামজাতকরণের কথা, অর্থাৎ আমি যদি এটাকে একটা হিমাগার তৈরি করে সেখানে তাপ নিয়ন্ত্রণ করে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে বরফ দিয়ে হয়তো আমরা কয়েক ঘন্টা সংরক্ষণ করতে পারবো। কিন্তু যদি আমরা গুদাম করি তাহলে আমরা দেখা যাবে একই মাছ 1 মাস 2 মাস 5 মাস 1 বছর আমরা সংরক্ষণ করতে পারবো। ওকে, সো এই জন্য আমাদের ঘ নম্বরের প্রশ্ন কি হবে, যে সময়গত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে মূলত এটা করা হয়। সেম ভাবে এখানে এসে আমরা সময়গত উপযোগের কি করব, ব্যাখ্যা দিব বা ডেফিনিশন দিব, এরপর এটাকে ম্যাচ করব। ম্যাচ করে সর্বশেষে হচ্ছে নিজের যে মতামত সেটাকে তুলে ধরবো। সে মাছটাকে কি বলছে, গুদামে যদি সংরক্ষণ করে তাহলে কি হবে, এখন দাম কম থাকলেও কয়দিন পরে যখন দামটা বাড়বে তখন সে ওই মাছটা গুদাম থেকে বের করে সেল করলে পর্যাপ্ত বা ভালো দাম পাবে। ঠিক আছে, সো আমাদের প্রথমটা গেল। এবার আসি আমরা দ্বিতীয়টাতে। দ্বিতীয়টা হচ্ছে সেই ম্যাথ রিলেটেড। 2022 সালে 2,70,00,000 টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। এ সময় প্রতিষ্ঠানটির কাঁচামাল বাবদ ব্যয় হয়েছিল 90 লক্ষ টাকা। বেতন ও মজুরি, এটা হচ্ছে কাঁচামাল, এটা কাঁচামাল। বেতন ও মজুরি এটা হচ্ছে শ্রম। যন্ত্রপাতি এবং অন্যান্য বাবদ কত, 10 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের যন্ত্রপাতি, 10 লক্ষ টাকা। আর 2021 সালে একই উপকরণ ব্যবহার করে, তাহলে আমরা এই যে 22 সাল দেখলাম, এবার হচ্ছে এর আগের বছর, অর্থাৎ আগের বছর কত, 2021 সালে একই উপকরণ ব্যবহার করে উৎপাদনশীলতা ছিল কত, 1.20। এইটা হচ্ছে কি মোট উৎপাদনশীলতা। এখন আমাদের প্রশ্ন কি বলছে, সত্যগত উপযোগ কি। তাহলে সত্যগত উপযোগের সংজ্ঞা আমরা দিব, কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তন ফলে যে উপযোগ সৃষ্টি হয় অথবা ক্রয় বিক্রয়ের ফলে যে উপযোগ সৃষ্টি হয়। খ নম্বরে কি বলবো, উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সো প্রথমে আমরা উৎপাদনের সংজ্ঞা দিব, এরপরে আমরা এটাকে ব্যাখ্যা করব কিভাবে উৎপাদনের সাথে কিছু কাজ জড়িত, যেমন সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার ও চূড়ান্ত পণ্য উৎপাদনের সাথে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন পর্যায়ে কাজ জড়িত। সো যখন উৎপাদন বাড়বে, এই একটা ফ্যাক্টরির জায়গায় 2টা ফ্যাক্টরি লাগবে, এবং নতুন করে যখন ফ্যাক্টরি হবে তাহলে কি হবে, ওই ফ্যাক্টরিতে নতুন করে মানুষ নিয়োগ দিতে হবে, যার ফলে আমাদের যারা বেকার যুবক আছে তাদেরকে আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো বা ওখানে কাজে লাগাতে পারবো, যার ফলে আমাদের বেকারত্ব কিছুটা হলেও কমবে। সো যার কারণে আমরা এটা বলতেছি। এখন গ নম্বরে কি বলছে, ম্যাথ। 2022 সালের কাঁচামালের উৎপাদনশীলতা। সো কাঁচামালের উৎপাদনশীলতার সংজ্ঞা কি ছিল, আমরা যদি দেখি, কাঁচামালের উৎপাদনশীলতা, উপরে কি উৎপাদিত পণ্য, নিচে হচ্ছে কি কাঁচামালের মূল্য। ঠিক আছে, কাঁচামালের মূল্য। তাহলে উৎপাদিত পণ্য কত, টোটাল উৎপাদিত পণ্য কত, 2,70,00,000 টাকা। আর কাঁচামাল কত ছিল, 90 লক্ষ টাকা। তাহলে আমরা একটু লিখি, 2,70,00,000 ডিভাইডেড বাই 90 লক্ষ।
ওকে, আমরা যদি এখন ম্যাথটা করি তাহলে সলভ করলে আমাদের অ্যান্সার কত আসে, আমরা যদি একটু দেখি 2,70,90,000, তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 3। সো আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা কত, 3। এটা আমাদের হয়ে গেল। এখন গ নম্বর প্রশ্নে কি বলছে, 2022 সালের অর্থাৎ এই যে বছরের সবকিছু আমাদেরকে দেওয়া আছে সেটার মোট উৎপাদনশীলতা নির্ণয়পূর্বক উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল, সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিছে। তো ব্যবসা কি ভবিষ্যতে সম্প্রসারণ করা উচিত কিনা, সো সেটা কিভাবে বুঝবো, 2021 সালের যে উৎপাদনশীলতা ছিল সেইটার তুলনায় 2022 সালের উৎপাদনশীলতা বেড়েছে কিনা। যদি বাড়ে তাহলে এটা একটা পজিটিভ সাইন এবং কর্তৃপক্ষ হচ্ছে নতুন করে সম্প্রসারণের সুযোগ আছে বলে ধরে নিয়ে কাজ আগাবে। ঠিক আছে, সো আমরা একটু তাহলে এই প্রতিষ্ঠানের কি বের করব, মোট উৎপাদনশীলতা কত সালে, 2022 সালের। তাহলে 22 সালের টোটাল ওপরের পার্টটা আমরা পেয়ে গেছি, মোট উৎপাদিত পণ্যের পরিমাণ 2,70,00,000। নিচের পরিমাণটা কত হবে, কাঁচামাল কত, 90 লক্ষ। তাহলে আমরা যদি লিখি 90, আমাদের বেতন ও মজুরি বা শ্রম কত, 35 লক্ষ, যন্ত্রপাতি বা অন্যান্য বাবদ কত, 10 লক্ষ, এছাড়া আর কিছু নাই। তাহলে আমাদের এখানে টোটাল কত হলো, আমাদের 1,35,000। সো আমাদের 1,35,000 যদি কি হয় টোটাল আমাদের উপকরণের মূল্য, আর আমাদের মোট উৎপাদনের পরিমাণ কত, 2,70,00,000। তাহলে আমাদের উপরে কত যাবে, 2,70,000, নিচে যাবে কত, 1,35,00,000। এটাকে করলে আমাদের আসে কত, 2। তাহলে উৎপাদনশীলতা 2022 সালে, মোট উৎপাদনশীলতা 2022 সালে হচ্ছে 2, আর 21 সালে ছিল 1.20। তার মানে কি বেড়েছে। সো উৎপাদনশীলতা বাড়া মানে কি উৎপাদন বেড়েছে, বিক্রি বেড়েছে, মুনাফাও বেড়েছে, যার কারণে উৎপাদন যেহেতু বাড়তেছে আমরা ধরে নিব যে প্রতিষ্ঠানটা ভালো করতেছে, এই জন্য এই যে সম্প্রসারণের যে চিন্তা করেছে তারা, এটা হচ্ছে যৌক্তিক চিন্তা। ওকে, আচ্ছা, সো এর মধ্য দিয়ে মূলত আমরা সৃজনশীল দুইটা সলভ করলাম, যে দুই ধরনের সৃজনশীল আসতে পারে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ দেখব, যেটা অলরেডি আমরা খুব সুন্দর মতো বিশ্লেষণ করেছি যে টপিকগুলো, তার মধ্যেই আমাদের এই কথাগুলো চলে এসেছে, আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। উৎপাদন অর্থ কি, সো উৎপাদন কি করে, উপযোগ সৃষ্টি করে, যার কারণে উৎপাদন অর্থ হবে উপযোগ সৃষ্টি করা। ঠিক আছে, উৎপাদন কোন ধরনের প্রক্রিয়া, দেখেন আমরা যখন একটা প্রতিষ্ঠানে কোনো পণ্য উৎপাদন করি, এটা 2021 সালের জন্য আমরা করব, 2022 সালের জন্য করব, এটা কি আমরা 2023 সালে গিয়ে থেমে যাব না, এটা অনওয়ার্ড চলতে থাকবে। অর্থাৎ উৎপাদন কাজ প্রতিনিয়ত চলতে থাকবে, উৎপাদন হবে, বিক্রি হবে, আবার উৎপাদন হবে, আবার বিক্রি হবে। তার মানে কি উৎপাদন একটা কি প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, স্থির প্রক্রিয়া বা মন্থর না, গতিশীল না, চলমান প্রক্রিয়া হবে। ওকে, এবার আসেন 3 নম্বর এমসিকিউ, সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়। সো সত্যগত এর আরেক নাম কি, মালিকানাগত। ওকে, সো এই মালিকানাগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, মূলত আমার পণ্যের মালিকানা একজনের থেকে আরেকজনের কাছে শিফট হয়। সো এটা কিসের মাধ্যমে হয়, যখন আমি ক্রয় বিক্রয় করব তখন মূলত আমার পণ্যের মালিকানা, যে আমার কাছ থেকে কিনতেছে আমার কাছ থেকে মালিকানা তার কাছে চলে যাবে। মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যাবলী নিচের কোনটির ওপর নির্ভরশীল। তো মানুষ যত কাজ করে পৃথিবীতে সেটা কোনটার ওপর নির্ভরশীল, দেখেন আমরা পৃথিবীতে যাই করি না কেন সেটা মূলত আমরা কোনো একটা প্রোডাক্টকে ইউজ করার জন্য করি। সো এই প্রোডাক্টটা মূলত কিভাবে আসে, সেটা আসে উৎপাদন করার মাধ্যমে। সো উৎপাদন যদি আমরা না করতে পারি তাহলে সেটাকে আমরা ভোগ করতে পারবো না, যার কারণে সকল কার্যক্রম উৎপাদনকে কেন্দ্র করেই পরিচালিত হয়। ওকে, তাহলে উৎপাদনের ফলে কি সৃষ্টি হয়, উৎপাদন কি করে, মানুষের অভাব পূরণ করে। সো অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলি, আমরা উপযোগ বলি। ওকে, পণ্য বা সেবা কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে, এই যে মাত্র আমরা পড়লাম সেটাকে বলে উপযোগ। ওকে, আচ্ছা, উৎপাদনের প্রত্যক্ষ কাজ কোনটি। এখন দেখেন উৎপাদনে মূলত আমরা কি করি, উৎপাদনে হচ্ছে আমরা বলি যে উৎপাদনের কাজটা করি মূলত শিল্পের মাধ্যমে। তো
তো শিল্প কি করে, আমাদের ময়দা থেকে কি কি তৈরি করে, ধরেন কেক তৈরি করে। তো এই ময়দার যে আকৃতিটা সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গিয়েছে, সেটা কেক হয়ে গিয়েছে। তাহলে ময়দার রূপ বা আকৃতি পরিবর্তন করতেছি মূলত এই উৎপাদনের মাধ্যমে। আর উৎপাদনের আরেকটা পার্ট আমরা যদি এখানে একটু বলে দেই, সেটা হচ্ছে উৎপাদনের বাহন। শিল্পকে কি বলা হয়, শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন, অর্থাৎ শিল্পের মাধ্যমেই মূলত আমরা উৎপাদনের কাজটা পরিচালনা করি। ওকে, তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড়, সেই তুলা রূপ পরিবর্তন হয়ে সুতা হয়েছে, কাপড় সুতা রূপ পরিবর্তন হয়ে কি হয়েছে, কাপড় হয়েছে। তো এই রূপটা মূলত পরিবর্তন হচ্ছে। এই রূপ পরিবর্তনের কাজকে আমরা কোন ধরনের, তাহলে এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে রূপ পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে রূপগত উপযোগ। ওকে, কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত? সো এইখানে মা কর্তৃক সন্তান লালন পালন, অন্ধকে রাস্তা পার করানো, সন্তান কর্তৃক অসুস্থ পিতামাতার সেবা করা, এগুলোর মধ্যে একটা কোনো কি বলে আমাদের অর্থনৈতিক দিক থেকে কোনো প্রভাব ফেলে না। কিন্তু ধরেন কোনো একটা, এই যে আপনাদেরকে আমরা শ্রেণীকক্ষে এখন পড়াচ্ছি, একটা সেবা আপনাদেরকে আমি দিচ্ছি, এইটা মূলত কি তৈরি করে, এটা হচ্ছে সেবাগত উপযোগ সৃষ্টি করে। কাপড় কেটে জামা তৈরি করা, সেম রূপ পরিবর্তন করছে। কাপড় যেমন দেখতে সেখান থেকে চেঞ্জ হয়ে সেটা একটা জামা হয়ে গেছে, তাহলে এটা কোন ধরনের উপযোগ, রূপগত। ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, কি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মূলত কি হয়, মালিকানা চেঞ্জ হয়। তাহলে মালিকানা চেঞ্জ হইলে কি হবে, এটা সত্যগত উপযোগ সৃষ্টি করবে। মুনাফা লাভের আশায় ব্যবসায়ীদের গুদামজাতকরণের ফলে, তো গুদামজাতকরণে কি করা হয়, এটাকে হচ্ছে সময়ের যে ব্যবধান, সময় ব্যবধান কমানো হয়। ওকে, সো এই সময় ব্যবধান কমানোর মাধ্যমে মূলত কি করা হয়, সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। নিচের কোনটি ব্যবসায়ের ঝুঁকি দূর করে? সো আমরা ওই যে শেষে আরো দুইটা উপযোগ পড়েছিলাম, সো সেটা কি করে, এই যে বীমা ব্যবসার ঝুঁকি দূর করে। ওকে, আর ব্যাংক কি করে, এটা হচ্ছে অর্থগত বাধা দূর করে, পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে, গুদামজাতকরণ আমরা দেখেছি যে এটা সময়গত বাধা দূর করে। ওকে, উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? সো দেখেন আমরা তিনটা পার্ট পড়েছিলাম, একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে গুরুত্ব, ভোক্তার দৃষ্টিকোণ থেকে, একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ এবং আয়, এই তিনটাই হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ, বা আমি এটাকে হচ্ছে গ নম্বরকে আমরা উৎপাদকের দৃষ্টিকোণ থেকেও বলতে পারি। একমাত্র দেখেন এই শেষের যে অ্যান্সারটা, অর্থাৎ জীবনযাত্রার মান বৃদ্ধি করা, এই জীবনযাত্রার মান বৃদ্ধিকরণ, এইটাই মূলত হচ্ছে আমাদের দেখেন এই ভোক্তার যে গুরুত্ব ছিল সেটার মধ্যে যায়। ওকে, এবছর টমেটোর বাম্পার ফলন হয় জনাব নীরব তার উৎপাদিত টমেটো প্রক্রিয়াজাত করে সস প্রস্তুত। তাহলে টমেটো থেকে সস, অর্থাৎ রূপটাকে আমরা চেঞ্জ করতেছি, তাহলে এটা কোন ধরনের উপযোগ, সেটা হচ্ছে রূপগত উপযোগ। ওকে, মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে উৎপাদনের কোন খাতের মধ্যে পড়ে? সো মাটি, এটাকে রূপ পরিবর্তন করে আমরা কি হাঁড়ি পাতিল তৈরি করছি। তাহলে রূপটা চেঞ্জ করি আমরা কোনটার মাধ্যমে, তিনটা যে খাত ছিল, সেবা খাত, শিল্প খাত, আরেকটা হচ্ছে কৃষি খাত, এর মধ্যে আমরা রূপ পরিবর্তন করি উৎপাদনের মাধ্যমে। সো উৎপাদন, আর আমি কি বলেছিলাম, উৎপাদনের শিল্পকে কি বলা হয়, উৎপাদনের বাহন। তাহলে আমাদের এটা কোন খাতের মধ্যে যাবে, সেটা হচ্ছে শিল্প খাত। ওকে, কোনটি উৎপাদনকারী প্রতিষ্ঠান? ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিআরটিসি, এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। গ্রামীণফোন, এটা একটা সেবা দানকারী প্রতিষ্ঠান। একমাত্র ইউনিলিভার বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন সাবান, শ্যাম্পু, এগুলো তৈরি করে। ওকে, সজল যুব উন্নয়ন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে একটি হাঁস মুরগির খামার স্থাপন করে, এটি কোন খাতের? তো হাঁস মুরগির যে খামারটা, এটা আমরা শুরুতেই পড়িয়েছিলাম, এটা কোন খাতে যাবে, এটা হচ্ছে কৃষি খাতে যাবে। এছাড়া কি আমরা বলতে পারি, বলেছিলাম বনায়ন, তারপরে ফসল উৎপাদন, এগুলো হচ্ছে কৃষি খাতের মধ্যে যায়, যেগুলো আমাদের সবচেয়ে প্রাচীন খাত। ঠিক আছে, তাহলে এটা কোন খাত, কৃষি খাত। উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? তাহলে ওই যে আমরা উৎপাদনশীলতা সূত্র পড়েছি, ওপরে কি যাবে উৎপাদন, নিচে কি যাবে উপকরণ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে,
অ্যান্সার হবে উৎপাদনশীলতা। ওকে, এটা হচ্ছে কি সেই আউটপুট ডিভাইডেড বাই ইনপুটের যে ফর্মুলা। ওকে, কোনটি উৎপাদনশীলতার সূত্র? সো যদি শুধুমাত্র উৎপাদনশীলতা লেখা থাকে আমরা ধরে নিব এটাকে বলা হচ্ছে মোট উৎপাদনশীলতা। তাহলে মোট উৎপাদনশীলতার সূত্র কি? উপরে টোটাল উৎপাদন, নিচে টোটাল উপকরণ। তাহলে এখানে দেখি মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাই হবে। ওকে, একটি কারখানায় 60,000 টাকার পণ্য তৈরি করতে, তাহলে এটা কি 60,000 টাকার পণ্য, এটা হচ্ছে আমাদের টোটাল উৎপাদন বা আউটপুট। 4,000 টাকার মালামাল 1,000 ঘন্টার যন্ত্রপাতি জনিত ব্যয় হয়েছে। সো প্রতিষ্ঠানতে মালামালের উৎপাদনশীলতা, তাহলে মালামালের উৎপাদনশীলতার উপরে কি যাবে? উপরে যাবে কি উৎপাদন, নিচে কি যাবে মালামাল। ঠিক আছে, তো উপরে উৎপাদন টোটাল কত? 60,000 টাকা। মালামাল ব্যবহার করেছি কয় টাকার? 4,000 টাকার। তাহলে আমাদের ভাগ করলে কত হবে? 4 15 60, তাহলে আমাদের অ্যান্সার কত? 15। উৎপাদনশীলতা হচ্ছে 15। উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব দেখেন তো, আমরা উৎপাদনের যে গুরুত্ব দেখেছিলাম অর্থনৈতিক, সেখানে কি চাহিদা মেটানো, বিক্রি বাড়ানো, এই দুইটা হচ্ছে আমাদের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ছিল। কিন্তু এই শেষের যেটা, এটা হচ্ছে আমাদের সামাজিক গুরুত্ব। উৎপাদনের ফলে মূলত মানব কল্যাণ সাধিত হচ্ছে, এটাকে আমরা সামাজিক বা ওই যে ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কিছু ক্ষেত্রে, কিন্তু নর্মালি এটা হচ্ছে আমাদের কি সামাজিক গুরুত্ব। এই জন্য আমাদের অ্যান্সার কি 1 ও 2। উৎপাদনশীলতা বাড়লে কি হবে? যেহেতু উৎপাদনশীলতা ওপরে কি থাকে? আউটপুট থাকে বা উৎপাদন থাকে, তাহলে এটা বাড়া মানে কি উপরে কি আউটপুট থাকে। তাহলে কোনো একটা রেশিও যদি বাড়তে থাকে তার মানে কি উপরের পার্টটা বাড়ছে, তার মানে কি আউটপুট বাড়ছে, আর আউটপুটটা কি উৎপাদন। সো উৎপাদন বাড়ছে, উৎপাদন বাড়লে কি হয়? বিক্রি বাড়ে। বিক্রি বাড়লে কি হবে? এই যে বিক্রি বাড়ে, তাহলে বিক্রি বাড়লে মুনাফা বাড়বে, এবং এরপরে কি হবে? অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি উৎপাদন বাড়ে তাহলে মুনাফা বাড়বে, এবং সর্বশেষ কি হবে? অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। তাহলে আমাদের অ্যান্সার কি? তিনটাই। এবার আমরা একটা হচ্ছে উদ্দীপক পড়বো, সেটা সলভ করব। মোট ক্রুপিএস ফ্যাশনের 2022 সালের মোট উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য ছিল 70 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে, এরপরে কাঁচামালের ব্যয় ছিল 30 লক্ষ, যন্ত্রপাতির ব্যয় ছিল 10 লক্ষ, শ্রম ব্যয় ছিল 25 লক্ষ। কোম্পানি 2020 ও 21 সালের উৎপাদনশীলতা ছিল 3.2 এবং 3, আর এটা হচ্ছে কত? আমাদের 22 সাল, তার মানে 20-21টা দিয়ে দিয়েছে, আর 22 সালেরটা আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, পিএস ফ্যাশনের 2022 সালের শ্রমের উৎপাদনশীলতা কত? তাহলে শুধু শ্রম বাবদ ব্যয় হয়েছে কত? আমরা যদি একটু দেখি, এখানে শ্রম বাবদ ব্যয় হয়েছে 25 লক্ষ টাকা, আর আমাদের টোটাল আউটপুট কত? 70 লক্ষ। তাহলে 70 লক্ষ ডিভাইডেড বাই 25 লক্ষ। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমরা যদি একটু ক্যালকুলেট করি, 70 ভাগ 25, আমাদের অ্যান্সার হবে 2.8, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার, আমাদের শ্রমের উৎপাদনশীলতা। এরপরে পিএস ফ্যাশনের কর্তৃপক্ষের চিন্তা দূরীকরণে করণীয় হচ্ছে আমাদের কি করতে হবে? শ্রমিকদের প্রশিক্ষণ দান, উন্নত কাঁচামাল ব্যবহার, উন্নত কার্য পরিবেশ সৃষ্টি। দেখেন তো কাঁচামালের যে উৎপাদনশীলতা, দেখেন আমাদের কাঁচামালের কথা কই বলছে? এই যে 30 লক্ষ টাকা, আর আমাদের বিক্রয় মূল্য কত? 70 লক্ষ টাকা। আমাদের কি হচ্ছে? উৎপাদনশীলতা কিন্তু আমাদের বাড়তেছে। দেখেন 3 থেকে শ্রমের উৎপাদনশীলতার কথা বলছে, শ্রমের উৎপাদনশীলতা 3 থেকে 3.2, অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে। এবার আমাদের এই বছর কি হচ্ছে? শ্রমের উৎপাদনশীলতা আবার কমে গিয়েছে। তার মানে কি আমাদের কাঁচামাল সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, কিন্তু দেখা যাচ্ছে যে শ্রমের উৎপাদনশীলতা 20 এবং 21-এ বাড়তেছিল, 20 থেকে 21-এ বেড়ে গিয়েছিল, কমতেছিল। 20-এ ছিল 3.2, 21-এ ছিল 3, আর আমাদের 22-এ এসে সেটা হয়ে গেছে 2.8, অর্থাৎ
কমতে কমতে অনেক নিচে চলে আসতেছে। এই জন্য আমাদেরকে শ্রমিক নিয়ে কাজ করতে হবে, শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদেরকে উন্নত কাজের পরিবেশ দিতে হবে। কাঁচামাল সম্পর্কে আমাদের এখানে কিছু বলা ছিল না, যার কারণে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1 ও 3। সো এই 25টা ছিল আমাদের গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। এরই মধ্য দিয়ে মূলত আমরা উৎপাদন চ্যাপ্টারটাকে শেষ করলাম। আশা করি এই ক্লাসটা করলে উৎপাদনের উপরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলকে সে পর্যন্ত ধন্যবাদ।